সরকারের প্রায় 5 মাস, এই নির্বাচনের 12 তারিখে হবে নির্বাচনের 5 মাস। তো এই 5 মাসে যে সংসদ আমরা পেয়েছি, সেই সংসদে সরকারি দল বিরোধী দল দুটো দলই আছে। এখন মানুষের যে আশা ছিল, সে আশা আসলে এই সরকার কতটা মানে এই সংসদটা আসলে কি দেখছেন আপনি, কতটা আশা পূরণ করতে পারছে? আহ আমরা বিগত সরকারে দেখেছিলাম, বিশেষ করে ফেসিস্ট হাসিনা সরকারের সময় আর সংসদে একতরফা আলোচনা চলছে, কিন্তু এখন শক্ত একটা বিরোধী দলও আছে, কিন্তু শক্ত বিরোধী দলকে শক্তভাবে সরকারকে প্রতিবাদ জানাতে পারছে কিনা, আপনার কাছে কি মনে হয়, বা সরকারের ভূমিকাও বা কি? আমরা ধরেন 2001-এ সর্বশেষ ভালো নির্বাচন হয়েছিল। তো টেকনিক্যালি ধরলেন 25 বছরে আমরা কোনো ভালো গ্রহণযোগ্য নির্বাচন পাইনি। তো জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে বাংলাদেশ যে গণতন্ত্রের ধারায় ছিল, যেখান থেকে স্লিপ করেছিল, সেখান থেকে আবার গণতন্ত্রের ধারায় ফিরে আসছে। এই নির্বাচন নিয়েও বিরোধী দলের মধ্যে অনেক কনসার্ন আছে, আংশিক স্বচ্ছতার ব্যাপারে কথাবার্তা আছে, বাট মোটা দাগে রাজনৈতিক দলগুলো এবং দেশের মানুষ সবাই এটা আসলে মেনে নিয়েছে যে এটা একটা নির্বাচিত সরকার এবং আমরা সবাই এটাকে গ্রহণ করছি। তাদের পারফরমেন্সের ব্যাপারে প্রথম কথা হচ্ছে যে আপনার মাত্র তো 5 মাস হয়েছে। 5 মাসেই আপনি একটা দলকে খুব বেশি সমালোচনার জায়গা থেকে দেখার আসলে সুযোগ নেই। কিন্তু ইকুয়ালি বিএনপি কিন্তু টেকনিক্যালি 5ই আগস্টের পর থেকেই ক্ষমতায়। রাষ্ট্রের মানে ওই সচিবালয়ের বাইরে যে রাজপথের একটা ক্ষমতার আছে, দেশের মাঠে ময়দানে প্রান্তরে যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটার বড় অংশ কিন্তু বিএনপির হাতে ছিল। প্রশাসনিক জায়গায় আমরা দেখেছি। বিএনপি তো বলে অন্য কথা, বা অনেক রাজনৈতিক বিশ্লেষক তো বলে এই ক্ষমতাটা আসলে জামাতের হাতে ছিল, এনসিপির হাতে যে ছিল, সেটা সার্জিস আলমের একটা বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, যখন ইচ্ছা তখন যে কোনো উপদেষ্টার কাছে যেতে পারতো, যা ইচ্ছা তা করতে পারতো। যে কোনো উপদেষ্টার কাছে ধরেন তো আমরাও যেতে পারি, আমরা যেতে পারি মানে কি, এটা একটা এখনকার বাংলাদেশের যে কোনো মন্ত্রীর সাথে গিয়ে আমরা কথা বলতে পারবো না? প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের সাথে সবার সাথে সম্পর্ক ভালো না? এখন আমরা তো যে কোনো সময় আমাদের এই যোগাযোগের জায়গাটা আছে। এখন আমরা যেতে পারি, অথবা গেলে আমাদেরকে সম্মান করে, আমাদেরকে ওয়েলকাম করবে, এর মানে কি যে দেশ আমি চালাই? মানে এটা তো টেকনিক্যালি আপনার রাইট যুক্তি না যে আমার সব অ্যাক্সেস আছে। অ্যাক্সেস কি বিএনপির ছিল না? মানে বিএনপির লেভেলের অ্যাক্সেস কি আসলে অন্য কারো পক্ষে থাকা প্র্যাকটিক্যালি সম্ভব? তার যে সে 3বার দেশ চালিয়েছে, প্রশাসনের নখদর্পণে সে আছে, প্রশাসনের বদলি ট্রান্সফার এভরিথিং মোটা দাগে সে প্রভাবিত করবার চেষ্টা করেছে। অতএব সেই জায়গায় তার লেভেলের ইনফ্লুয়েন্স কিছুই না। সেখান থেকে হয়তো ধরেন আপনার 1-2% এদিক সেদিক হয়েছে। এনসিপির ছেলে পেলে আগামী 10 বছর চাঁদাবাজি করবার পরেও বিএনপির একটা মধ্যম শ্রেণীর চাঁদাবাজদের কাছে সে তখনো প্রাইমারি স্কুলের ছাত্র হবে আর কি। অতএব এই কথাগুলো প্র্যাকটিক্যালি পসিবল না আর কি, মানে রিয়েলিস্টিক না আর কি। তো সেইখানে তারা ক্ষমতায় ছিল বলে তাদের তো হাজার হাজার নেতা কর্মীকে বহিষ্কার করতে হয়েছে। একটা দল দেখেন 2 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় 7,000-এর উপরে নেতা কর্মীকে বহিষ্কার করেছে, এবং মানে ফৌজদারি অপরাধের কারণে। বিএনপি চেয়ারম্যান এখন যিনি আছেন, উনি তখন লোক পাঠায় থানায় মামলা করিয়েছে, গ্রেফতার করিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। তাহলে আপনি যদি কোনো না কোনো ফর্মে ক্ষমতার অপব্যবহার না করে থাকেন, তাহলে আপনাকে জেলে যাইতে হইলো কেন? আপনি চাঁদাবাজি করতেছেন, আপনি র্যান্ডম এমন কিছু কাজ করতেছেন যেটা দেশের মানুষ ভালোভাবে নেয় নাই। তো সেই জায়গাতে ক্ষমতাটা বিএনপি শুধু 5 মাস আকারে দেখলে হবে না, একভাবে দেখতে হবে যে তারা 3 বছর এই রাষ্ট্রটা চালিয়েছে। এই রাষ্ট্রটাতে সে নতুন না। জামাত এনসিপি কিন্তু এই রাষ্ট্রটাকে নতুন করে দেখছে, কারণ এই এত বড় অ্যাক্সেস তারা কোনোদিন পায়নি। বিএনপির কাছে এই রাষ্ট্রের নখদর্পণ পুরোটা তার কাছে পরিষ্কার। সচিবালয়ে কোন দালানে কয়টা ইট আছে এটাও বিএনপি নেতাকর্মীরা জানে, কারণ এটাকে তারা পরিচালনা করেছেন লম্বা সময়। দ্বিতীয়ত হচ্ছে 24-এর 5ই আগস্ট থেকে ক্ষমতার কাঠামোতে কেন্দ্রে তারা ছিলেন। প্রত্যেকটা মিটিং এ দেখেন আপনার বিএনপি কে কি পরিমাণ প্রিভিলেজ দেওয়া হয়েছে, ঐকমত্য কমিশন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় বিএনপি ছিল, এবং সে ডমিনেন্টলি ছিল, এবং সে নির্বাচন না মানে আদায় করে নেবার জন্য মানে মানে গণতান্ত্রিক দাবির পাশাপাশি প্রচুর দুষ্টামিও তো করেছে। এরে ওরে দিয়া বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করানো, যমুনা ঘেরাও করা, সবই করেছে বিএনপি। এবং এটা এটা গণতান্ত্রিক ভাবে সে করতেও পারে, কিন্তু এটা করে
বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আসলে কারা ক্ষমতায় আছে, কারা চাইলে ক্ষমতায় থাকতে পারবে অথবা পারবে না, এই ডিস্টারবেন্সের জায়গায়। প্রফেসর ইউনূস দেখেন একটা খুবই অপরিচিত লো গ্রেডেড, আপনি ইংল্যান্ডে থাকেন, এই পুরস্কারের কথা আমি কোনোদিন শুনি নাই। আমি এত বছর ছিলাম সেখানে, রাজা রানী এই পুরস্কার টুরস্কার দেয়, সে এখান থেকে ছুটে গেছে এই পুরস্কারের কথা বলে। আসলে তো এটা, এই পুরস্কারটা তো একটা ডজি এক্সকিউজ। আসলে তারেক রহমানের সাথে মিটিং করতে গেছে কারণ দেশ চালাতে পারছে না, এত পরিমাণ বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করছে, প্রশাসনে যে পরিমাণ অসহযোগিতা করছে, মানে সামরিক বেসামরিক আমলাতন্ত্র যে পরিমাণ অসহযোগিতা করছে এই বিএনপির সাথে আতাত করে, তখন প্রশাসন চালানো যাচ্ছিল না। তখন ইউনূসকে বাধ্য হয়ে বিএনপির সাথে এই ডিল করতে হয়েছে, ভাই আমি তো বলছি নির্বাচন দিয়ে দিব, তো এখন দিন তারিখ ঘোষণা করে কনফার্ম করতে হয়েছে যে আমরা নির্বাচন দিব সেই তারিখে। অতএব টেকনিক্যালি বিএনপি ক্ষমতায় ছিল। এখন প্রশ্ন হচ্ছে 5 মাসের অর্জনের জায়গা কি দেখেন। প্রথমত বললাম তো ভোট, দ্বিতীয়ত হচ্ছে বিএনপির এই 5 মাসে সবচেয়ে মোটা দাগি হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের আচরণের ভিতরে এখন পর্যন্ত আমরা কোনো বাড়াবাড়ি দেখি নাই। ওনার কথাবার্তা, বক্তব্য, চলাফেরা সবকিছুর ভিতরে একটা নিয়ন্ত্রিত ভদ্রতা আছে, সবকিছুর ভিতরে আছে। কিন্তু আবার যদি এটা সমালোচনার দিক দেখি, যে ওনার পুরো ক্যাবিনেট ওনার এই চরিত্র, ওনার এই চলাফেরা, ওনার এই আচরণের কোনো কিছু কপি করে না। তারা তাদের মতো আবার যত রকমের দুষ্টামি আছে, বাড়াবাড়ি আছে, সবকিছু করছে। আবার মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন না। এরপর যদি সাকসেস দেখি যে আমাদের পররাষ্ট্র নীতির যে আপনার গত 20 বছরের অভিমুখ ছিল ভারত কেন্দ্রিক, সেখান থেকে সরকার বেরিয়ে এসছে। আমরা চায়না থেকে কত টাকা পেলাম, বিনিয়োগ পাচ্ছি কিনা, আদৌ পাবো কিনা, সেটা একটা লম্বা তর্কের ব্যাপার। বাট মোটা দাগে আমাদের সম্পর্কের একটা নতুন অভিমুখ তৈরি হয়েছে।